নমস্কার। আমরা মনভাসীর প্ল্যাটফর্মে জাতীয় শিক্ষানীতি, যা কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের মানুষের সামনে উপস্থিত করা হয়েছে, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি প্রথমেই এই প্ল্যাটফর্মের উদ্যোক্তাদের, কার্যকর্তাদের অভিনন্দন জানাই যে একটি অত্যন্ত সময় উপযোগী বিষয় তারা বেছে নিয়েছেন। এখন জাতীয় শিক্ষানীতি সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে প্রথমে আমাদের একটা দৃষ্টিভঙ্গি ঠিক করা উচিত, অর্থাৎ আমরা কিভাবে এই জাতীয় শিক্ষানীতিকে দেখব। এখন কথা হচ্ছে যে শিক্ষা দেশ, সমাজ, জাতি, ধর্ম, সম্প্রদায়, দর্শন, রাজনীতি, অর্থনীতি নিরপেক্ষ কোনো বিমূর্ত ধারণা নয়। যদি আমরা একটু ইতিহাসের পাতায় চোখ রাখি, তাহলে আমরা দেখব যে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার প্রভাব, তার ক্ষমতা গোটা ভারতবর্ষে বিস্তার করছে, তখন রাজধর্ম পালনের জন্য এটা বলা হয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের তার প্রভাবিত এলাকাগুলির ক্ষেত্রে শিক্ষার দায় দায়িত্ব বহন করবে। এবং ইতিহাস থেকে আমরা এটাও জানি যে প্রথমেই কিন্তু একটা বিতর্ক হয় যে প্রাচ্য না পাশ্চাত্য কোন ধরনের শিক্ষা পদ্ধতি আমাদের দেশে লাগু হবে। তো সেই সব বিতর্কের শেষে যখন আমরা দেখলাম যে শিক্ষানীতি চালু হলো, তখন মেকলে সাহেব একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে আমরা কি ধরনের শিক্ষানীতি চাই। তাতে উনি বলছেন যে আমরা রক্তমাংসের ভারতীয়দের মনন এবং চিন্তার ক্ষেত্রে ইংরেজ বানাবো। অর্থাৎ এমন যারা রক্তমাংসে ভারতীয় কিন্তু সেবা করবে ইংরেজদের। এবং দেখুন, আমরা সবাই জানি যে মেকলে সাহেব এটাও বলেছিলেন যে আমরা সার্বজনীন শিক্ষার কথা বলছি না, আমরা চুইয়ে পড়া শিক্ষানীতি, ফিল্ট্রেশন থিওরির কথা বলা হয়। আমরা কিছু মানুষকে শেখাবো যেটা আমাদের প্রয়োজন, অর্থাৎ শিক্ষার সার্বজনীকরণ, শিক্ষার গণতন্ত্রীকরণ। এ প্রশ্নগুলো একটি উপনিবেশে সম্ভব ছিল না, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই দায়ও ছিল না। আবার 1950 সালের 26শে জানুয়ারি যখন মুন্ডাকা উপনিষদের সত্যমেব জয়তে উচ্চারণ করে ভারতের সংবিধান তার যাত্রা শুরু করল, তখন থেকে কিন্তু শিক্ষার সার্বজনীকরণের প্রশ্নটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমরা যদি ঐতিহাসিক কোঠারি কমিশন 1962 তার দিকে তাকাই, তাহলে সেখানে প্রথমবার ভারতবর্ষে কমন স্কুল সিস্টেম এর কথা বলা হয়। এটা বলতে তিনি কি বোঝাচ্ছেন, এটা বলতে গিয়ে যেটা একটু যান্ত্রিক, মানে লাইটের একটু অসুবিধা হচ্ছে, আমি 1 সেকেন্ডের জন্য এবার দেখাচ্ছি, আশা করি ঠিক থাকছে। যে আমরা এটা দেখেছি আর কি, যে
সেখানে যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে কি এই কমন স্কুল সিস্টেম বলতে আপনি ঠিক কী বোঝাতে চাইছেন, উনি বলেছিলেন যে আমি এমন একটা এলাকা ভিত্তিক স্কুল চাইছি যেখানে প্রধানমন্ত্রীর সন্তান যেটা পড়ে বা রামা কৈবর্তের সন্তানও যদি পড়ে তাহলে সেখানে একই মানের শিক্ষা হবে। আবার যখন রাজীব গান্ধী নয়া শিক্ষানীতি করেন তখনকার সময়টা একটু মনে করুন আপনারা, সারাক্ষণ প্রযুক্তির কথা বলা হচ্ছে, সারাক্ষণ দেশকে আগামী শতাব্দীতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখানো হচ্ছে, এবং তখনই কিন্তু প্রথম শিক্ষা দপ্তরের নাম পাল্টে যায়, বলা হয় মানব সম্পদ। তো এইভাবে শিক্ষানীতি বারবার পরিবর্তন হচ্ছে। দেখুন, একটা কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পরিবর্তন কোনো সমস্যা নয়, পরিবর্তন জীবনের ধর্ম, এবং তাই যখন একটা নতুন শিক্ষানীতি আসে সেই শিক্ষানীতি যদি নিজেকে দাবি করে যে এটা ভারতবর্ষের শিক্ষার্থীদের জন্য, সাধারণ মানুষের জন্য যুগান্তকারী প্রতিপন্ন হবে, তাকে দুহাত তুলে অভিনন্দন জানাতেও কিন্তু আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু একটা মূল্যমান, একটা মানদণ্ড কিন্তু ঠিক করতে হবে, এবং এই মানদণ্ডটা তখনই আমরা ঠিক করতে পারবো যখন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সমস্যাগুলি আমাদের জানা থাকবে। সেটা কি? আজকে ভারতবর্ষের শিক্ষার সমস্যাগুলি যদি আমাদের জানা থাকে তাহলে নয়া শিক্ষানীতি সেই সমস্যাগুলিকে অ্যাড্রেস করতে যে পরিকল্পনার কথা বলছে তার একটা মূল্যায়ন করা সম্ভব। আবার সাধারণভাবে সংবিধানে যে মতাদর্শের দিক রয়েছে, যেমন আজকাল বারবার এটা আমাদের বলতে হয় যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ভারতবর্ষতে শিক্ষা যুগ্ম তালিকায় রয়েছে, অর্থাৎ শিক্ষার ভাবনা, পরিকল্পনা এগুলোকে বাস্তবের মাটিতে প্রতিফলিত করা বা পরিকল্পনাকে বাস্তবায়িত করার দায়িত্ব রাজ্য সরকারগুলির। অর্থাৎ এটাই একটা ফেডারেল স্ট্রাকচারের বৈশিষ্ট্য। অর্থাৎ এই বিষয়গুলি এই শিক্ষানীতিতে কিভাবে প্রতিফলিত হয়েছে এইটাও কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে একটা বিচার হবে বলেই আমার মনে হয়। এখন একটা কথা মনে হয় বলা দরকার যে যে ডকুমেন্টটা আমাদের সামনে এসেছে এটা একটা বহুস্তরীয় নথি, অর্থাৎ প্রি প্রাইমারি থেকে পিএইচডি এই দীর্ঘ সময় যে শিক্ষার্থী স্কুলের, কলেজের, বিশ্ববিদ্যালয়ের আঙিনায় থাকবে, তাদের জীবন কিভাবে চলবে, তারা কোন পাঠ্যক্রমের মধ্য দিয়ে যাবে, কি ধরনের পরিচালন ব্যবস্থার তারা সম্মুখীন হবে, এই প্রত্যেকটাই কিন্তু এই ডকুমেন্টে আছে। এখন কথা হলো যে আমরা কি একটা আলোচনার মধ্যে প্রি প্রাইমারি থেকে পিএইচডি পর্যন্ত যাব না। আজকের যে এই আলোচনা তার মুখবন্ধটা আলোচিত হওয়ার পর আমরা আমাদের আলোচনাকে যেটা সবচেয়ে ম্যাটার করে বলে আমি মনে করি সেটা হচ্ছে স্কুল এডুকেশন বা বিদ্যালয় শিক্ষা। এই বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে নয়া শিক্ষানীতি কি বলছে সেক্ষেত্রে আমরা
আমাদের আলোচনাটা কেন্দ্রীভূত করব। তবে হ্যাঁ, আলোচনা করতে গিয়ে তার রেফারেন্সে অনেক সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে কি বলা হয়েছে সে প্রশ্নটা আসবেই। এখন দেখুন, আমি যদি খুব সংক্ষেপে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সমস্যাগুলো ঠিক কি সেটা একটু যদি বুঝে নিই, তাহলে বোধহয় আমাদের সুবিধা হবে। আমাদের দেশের স্কুল শিক্ষার ক্ষেত্রে প্রথম সমস্যাটা হচ্ছে বেশি বেশি সংখ্যক মানুষকে শিক্ষার আঙিনায় আনার সমস্যা, অর্থাৎ তাকে স্কুলের মধ্যে নিয়ে আসা। এটা একটা। 2 নম্বর হচ্ছে, যে এটা সবাই জানে, তবুও আমি একবার পুনরুক্তি করছি মাত্র, সেটা হচ্ছে ড্রপ আউট। অর্থাৎ প্রথম শ্রেণীতে যে ভর্তি হলো 12 পর্যন্ত সে থাকলো কি না। অর্থাৎ 100টা স্টুডেন্ট যদি ভর্তি হয় ক্লাস 1-এ, 12 পর্যন্ত কতজন পৌঁছতে পারল, এটা একটা সমস্যা। 3 নম্বর সমস্যা হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশনের প্রশ্ন। অর্থাৎ কি ধরনের শিক্ষা আমরা ছাত্রছাত্রীদের দিচ্ছি, এবং যদি আমি নিউ এডুকেশন পলিসির যে প্রথম যে ড্রাফটটা এসেছিল তার ভাষা ব্যবহার করি, তাহলে বলতে হবে লার্নিং আউটকামটা কি আছে। এবং এখানেও কিন্তু সমস্যা আছে। যারা মোটামুটি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটু খোঁজ খবর রাখেন, তারা জানেন যে আমাদের এখানে শিশু কি শিখছে এ ব্যাপারে সবচেয়ে প্রামাণ্য রিপোর্ট করে প্রথম বলে একটি সংস্থা, এবং প্রতি বছর তাদের রিপোর্ট বেরোয়, এবং সেই রিপোর্ট কিন্তু খুব অ্যালার্মিং। যেমন ধরুন, গত বছরের রিপোর্টটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে একটা বাচ্চাকে, ক্লাস 5-এর বাচ্চা ক্লাস 2-এর অঙ্ক পারছে না, ক্লাস 4-এর বাচ্চা ঘড়ি দেখে সময় বলতে পারছে না, ক্লাস 3-এর বাচ্চা ক্লাস 1-এর মাতৃভাষার যে সাধারণ কতগুলো পঠন পাঠন তার উত্তর দিতে পারছে না। অর্থাৎ আবার এটাও সত্য কথা যে এখানে এমন কিছু কোয়ালিটি এডুকেশন, বিশেষ করে প্রাইভেট স্কুলগুলিতে রয়েছে, যেখানে ছাত্ররা কিন্তু যে কাম্য মান তার থেকে বেটার করছে। অর্থাৎ একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে সরকারি স্কুলের শিক্ষা, প্রথমে রিপোর্টগুলি তাই ভিত্তি করে, সেখানে একরকম, যেখানে পয়সা দিয়ে তুলনায় সেই অভিভাবকরা উন্নত মানের পরিকাঠামো ব্যবহার করতে পারছেন, সেখানে আরেক ধরনের কাম্য মানের পরিচয় পাচ্ছে। অর্থাৎ এই প্রশ্নগুলিকে এই কোট আনকোট যুগান্তকারী শিক্ষা ব্যবস্থা, যা মাননীয় প্রধানমন্ত্রী এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী বারংবার ঘোষণা করছেন, যদি বিষয়টা তর্কটা এরকম জায়গায় আমরা নিয়ে যেতে পারি যে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এই বিষয়গুলিকে অ্যাড্রেস করা হয়েছে, এবং যে ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করা হয়েছে, সেই ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি হয়েছে, সেই নকশার ক্ষেত্রে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলি দূর হবে। আমরা এই জায়গাতে আলোচনাটা যদি করতে পারি, আমার মনে হয় কিছুটা ফ্রুটফুল হবে। এখন দেখুন, আমরা যখন আলোচনাটা করব একটু সুবিধা হয়, হয়তো কিছুটা একাডেমিক হয়ে যেতে পারে, তবুও আমি বলি যে একটু পয়েন্ট ধরে ধরে আলোচনা করা যায়। এটা আমার ব্যক্তিগতভাবে একটা অসুবিধার জায়গাও বটে, যেহেতু বিদ্যালয়ে পড়ানোটাই আমার কাজ, মানে অন্যতম কাজ, সেই জন্য একটু পয়েন্ট ভিত্তিক কখনো কখনো মনে হয় যে আলোচনাটা করতে পারলে সুবিধা হবে। এখন আমি, যারা এটা শুনছেন বা আগামীতে শুনবেন, তারা নিশ্চয়ই এই একটা প্রশ্নে একমত হবেন
যে ভারতের শিক্ষার ক্ষেত্রে একদম আমি যদি 50 সালে সংবিধান চালুর পর থেকে দেখি, তাহলে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ জয়, বিশেষ করে অধিকার আন্দোলনের কর্মীদের এবং বামপন্থীদের, সেটা হচ্ছে রাইট টু এডুকেশন। তার আগে পর্যন্ত শিক্ষার প্রশ্নটি ডাইরেক্টিভ প্রিন্সিপালে থাকলেও শিক্ষার অধিকার আইনে কিছুটা হলেও শিক্ষাটা যে একজন শিশুর কাছে, একজন শিক্ষার্থীর কাছে অধিকার, এই প্রশ্নটি ন্যায্যতা পায়। এখন সেখানে কি বলা হয়েছিল? সেখানে অনেক কিছুই বলা হয়েছিল। আমরা প্রথমে একটা পয়েন্ট যদি তুলবার চেষ্টা করি, সেখানে খুব পরিষ্কারভাবে কোনো রকম যদি কিন্তুর প্রশ্ন না রেখেই এটা বলা হয়েছিল যে একজন শিশুর যে বাসস্থান, তার 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একটি প্রাথমিক স্কুল থাকবে। এবং এটাই হচ্ছে এই বিল যখন আইন হলো তখন যারা এটাকে ফ্রেম করলো এবং ভারতীয় সংসদের অনুমতিক্রমে এটা হলো, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নকে অ্যাড্রেস করা হয়েছিল যে শিক্ষায়তন যদি শিশুর বাড়ির সামনে হয় তাহলে সে কিন্তু স্কুলে যাবে। আপনারা জানেন যে অর্থনীতিতে যিনি সদ্য নোবেল পুরস্কার পেয়েছেন, তার একটি অত্যন্ত বিখ্যাত গবেষণাধর্মী কাজ ছিল, যেখানে তিনি আফ্রিকার একটি স্কুল এর উপর কাজ করে দেখেছিলেন যে 2টো গ্রাম তার বাচ্চারা স্কুলে যায় না। তো কেন না, তার মাঝখানে একটা জলা জায়গা পড়ে এবং যেহেতু তারা জুতো পরে না, ওই জলা জায়গাটা পার হতে তাদের ভালো লাগে না, পছন্দ করে না। পরবর্তীকালে তিনি 2টো গ্রামের তুলনামূলক বিচার করেন যে একটা গ্রামে জুতো দেন আর একটা গ্রামে দেন না, এবং পরে দেখা যায় যে যে গ্রামে জুতো দেওয়া হচ্ছে সেই গ্রামের বাচ্চারা বেশি যাচ্ছে। তাহলে এখানে স্কুলের জিওগ্রাফিক্যাল লোকেশন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা একটু দেখে নিই যে এই নয়া শিক্ষানীতিতে এটা কি বলেছে। নয়া শিক্ষানীতিতে বলছে ঠিক উল্টোটা, অর্থাৎ যদি দেখা যায় যে যে সমস্ত বিদ্যালয়গুলিতে তৈরি হয়েছে সরকারি স্কুল কিন্তু সেখানে স্টুডেন্ট এনরোলমেন্ট কম, তাহলে সেই স্কুলগুলোকে দূরের কোনো স্কুলের সঙ্গে মার্জ করে একটি কমপ্লেক্স তৈরি করা। আমি মনে করি যে এই কমপ্লেক্স তৈরি করার অর্থই হচ্ছে বিদ্যায়তনকে শিক্ষার্থীর বাড়ি থেকে দূরে করে দেবে। এবার স্কুল কেন বাচ্চা যাচ্ছে না, এটা কিন্তু শুধুমাত্র সেই বাচ্চা বা তার অভিভাবকের প্রশ্ন নয়, এটার একটা আর্থিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আছে। আপনি সেই প্রবলেমগুলোকে অ্যাড্রেস না করে আপনি যদি স্কুলটাকেই তুলে দেননি, বলেন স্কুলটা দূরে চলে যাবে, তুমি এবার পড়তে গেলে ওইখানে যাবে, তাহলে যে বাচ্চাটা অলরেডি আসছিল না সে তো আরও যাবে না। এখানে কিন্তু এটা যদি হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে এত বড় কথা বলা হচ্ছে যে 2030-এর মধ্যে ভারতবর্ষের সমস্ত শিশুকে শিক্ষার আঙিনায় আনা হবে, এই প্রভিশনটা কিন্তু তার ঠিক বিপরীত। এতে আনবে না, বরং দূরে সরে যাবে। এবং এটা যে শুধু কথার কথা নয়, তার জন্যে আমি যে মানুষেরা এই প্রোগ্রামটা শুনছেন তাদের কাছে 2টো তথ্য দেব। একটা হচ্ছে ঝাড়খণ্ড গভর্নমেন্ট, ঝাড়খণ্ডে বিগত যে সরকার ছিল, যে বিজেপি সরকার ছিল, তারা স্কুলের শিক্ষাকে কিভাবে স্ট্রিমলাইন করা যায় এই ব্যাপারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিকে দায়িত্ব দেয়। এবং সেই মাল্টিন্যাশনাল কোম্পানিটার নাম হচ্ছে বস্টন কনসালটেন্সি। তারা কি বলল? তারা যেটা বলল সোজা, যেটা এই এডুকেশন পলিসিতে বলা হচ্ছে, স্কুল মার্চ করে দাও, প্রাইমারি স্কুল মার্চ করে দাও, আপার প্রাইমারি স্কুল মার্চ করে দাও। এবং আপনারা শুনলে অবাক হবেন যে ঝাড়খণ্ডের মতো ছোট্ট রাজ্যে
যেখানে আদিবাসীরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে ৬,০০০ স্কুল বন্ধ করে দেওয়া, সরকারি স্কুল বন্ধ করে দেওয়া। এবং আপনি এটাও দেখবেন যে রাজস্থানেও কিন্তু একই ফর্মুলা। আমার বক্তব্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি নয়, কারণ ঝাড়খণ্ডে যে গভর্নমেন্ট আছে, এখন রাজস্থানে যে গভর্নমেন্ট আছে, দুটো আলাদা। তখন একটা অন্য গভর্নমেন্ট ছিল ঝাড়খণ্ডে, যদি বলেন বিজেপি, রাজস্থানে কংগ্রেস। কিন্তু স্কুল শিক্ষাকে সার্বজনীকরণের পরিবর্তে এই সিদ্ধান্ত আসলে আরও বেশি শিশুকে শিক্ষার আঙিনার বাইরে করে দেবে। দেখুন, এখানে আছে যে আমরা ব্রেকফাস্ট দেব, আমরা দুহাত তুলে অভিনন্দন জানাই, কিন্তু তুমি যদি বিদ্যালয়কে শিশুর থেকে আরো দূরে করে থাকো, তাহলে শিশু যাবে কি করে? ২ নম্বর যে প্রশ্নটা, যেখানে আবার সেই পয়েন্ট দ্বিতীয়ত বা ২ নম্বর যেভাবেই আমি বলি না কেন, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। মানে আমাদের আলোচনাটা একটু সুবিধাও হবে যদি আমরা চট করে এক ঝলকে মানে শিক্ষানীতির মেন প্রভিশনগুলোকে একটু দেখে নিই। সেটা হচ্ছে, স্কুলের আগে ৩ বছরের প্রাক স্কুল শিক্ষা এবং 10+2 এর বদলে 5+3+3+4। এখন এখানে এই জায়গাটা আমার এই যে আলোচনা, এই আলোচনার ক্ষেত্রে আমি রাখতে চাইছি যে একটা প্রি প্রাইমারির গল্প রয়েছে। এখানে প্রথমে একটা কথা খুব দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা একটু আধটু বিদ্যালয়ে চাকরি করার কারণেই বলুন, বা বিএড ট্রেনিং করার জন্যই বলুন, বা একটু শিক্ষার ব্যাপারে আগ্রহী থাকার জন্য শিক্ষা বিজ্ঞানীদের মতামতগুলো যারা একটু আধটু পড়েছি, তারা এটা জানি যে একটা শিশু স্কুলে যাবে, এর পক্ষে সবচেয়ে আইডিয়াল এটা হচ্ছে 5 অথবা 6। তার আগে পর্যন্ত কিন্তু প্রচলিত শিক্ষা ব্যবস্থায় স্কুলে যাবে না, এটাই ঠিক ছিল। এখন ঠিক আছে, আমি তর্কটাকে আরেকটু অন্য জায়গা থেকে ধরতে চাইছি, যে বাচ্চা স্কুলে আসবে এবং তার 3 বছরের একটা কি বলবো ট্রেনিং হবে, স্কুল কমপ্লেক্স এই হোক, বা যদি ধরুন কমপ্লেক্সের গল্প নাও থাকে, প্রাইমারি স্কুলে বাচ্চাগুলো যাবে। এবার তারা কি পড়বে, শিক্ষানীতি কিন্তু সেটা বলেছে, এখানে কিন্তু কোনো ধোঁয়াটে জায়গা নেই। তারা বলছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড পেডাগজিক্যাল ফ্রেমওয়ার্ক ফর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এরা এই প্রি স্কুল ট্রেনিং বলুন, প্রি প্রাইমারি ট্রেনিং বলুন, এই জায়গাটাকে ধরছে। ভেরি গুড। এখন কথা হচ্ছে, এই ট্রেনিংটা দেবে কে? একটা সোজা হিসেব দেখে নিন। আমি বলি বা আপনি বলুন, কথার মারপ্যাচ করে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে কোনো লাভ হবে না। সোজা কথাটা আমাদের সোজাভাবে বলতে হবে যে ভারতবর্ষে প্রাইমারি স্কুলগুলিতে শিক্ষকের অভাব আছে, ক্লাসরুমের অভাব আছে। এবং সোজা কথা হচ্ছে, যদি আপনি 3 বছরের প্রি প্রাইমারি কোর্স চালু করেন, তাহলে আপনার বিদ্যালয় পিছু একদম সাদা বাংলায় 3টে করে এক্সট্রা রুম লাগবে, তার সঙ্গে টিচার লাগবে। নিউ এডুকেশন পলিসি কিন্তু এখানে একটা কায়দা করে দিয়েছে। তারা বলছে যে না, একটা 4 মাসের ট্রেনিং দেওয়া হবে অঙ্গনওয়াড়িতে, সে অঙ্গনওয়াড়ি কর্মীদের দেওয়া হবে, তারা এই বিষয়টা করবে। মানে স্কুলের আঙিনায় টিচার ছিল, হেড টিচার বলুন বা হেডমাস্টার বলুন, সে ছিল প্রাইমারি স্কুলে। যদি কমপ্লেক্স না হয়, কমপ্লেক্স হলে তো আরও বড় ব্যাপার হবে। এবার অঙ্গনওয়াড়ি কর্মীরাও এটার মধ্যে চলে আসে। আমি খুব সাধারণভাবে আমার এটা মনে হয় যে এই ট্রেনিং, যে পেডাগজির কথা বলা হচ্ছে, যে শিক্ষা বিজ্ঞানের কথা বলা হচ্ছে, 4 মাসের ট্রেনিং অঙ্গনওয়াড়িদের দিয়ে এটা করা সম্ভব না। এবং অঙ্গনওয়াড়িদের
প্রতি ভারত রাষ্ট্রের যে ব্যবহার সেটা যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে দেখতে পাবো যে এদেরকে আজ পর্যন্ত সরকারি কর্মীর মর্যাদাটাও দেওয়া হয়নি। যদি দেওয়া হতো তাহলে ন্যূনতম বেতনটি পেত। এবং এদের একটা বড় কাজ হচ্ছে বাচ্চা এবং বাচ্চার মা এবং আসন্ন প্রসবা যে রমণীরা, তাদের পুষ্টির ব্যাপারটা দেখভাল করা। এবং এটা কিন্তু অনেক বেশি লোকালাইজড। এই জায়গা থেকে আপনি যদি একে স্কুলে তুলে আনেন তাহলে দুটো দিক হয়, পুষ্টির ব্যাপারটাও মার খাবে এবং স্কুলের এই যে ব্যাপারটা যদি আপনি শিক্ষা বিজ্ঞানকেও মানেন, তাহলে কিন্তু এই ধরনের ট্রেনিংয়ের জন্য মন্তেশ্বরী ট্রেনিং পাবে। কিন্ডারগার্টেন আরেকটা ফর্ম। এইগুলো কোনোটাই আপনি কিন্তু সোজাসাপটা কিছু বলছেন না, তার ফলে এখানে একটা কিন্তু খুব কম বললেও যেটা বলা যায়, এখানে একটা চূড়ান্ত নৈরাজ্যের সৃষ্টি হবে এবং এটার রেজাল্টটা অন্যরকম হবে। মানে আমি বলতে চাইছি এখানে যে এই শিক্ষা ব্যবস্থায় পরে এটা আরও ডিটেলিং করব, যে দু ধরনের থাকবে। যারা একটু পয়সাওয়ালা তারা এই প্রাইমারি স্কুলগুলোতে আসবেই না প্রি প্রাইমারি ট্রেনিং দেওয়ার জন্য। এটা হবে, সেটা হচ্ছে ব্যাঙের ছাতার মতো যা অলরেডি হয়ে আছে কিন্ডারগার্টেন স্কুল তৈরি হবে। এবং এখনো পর্যন্ত এগুলো ছোট ছোট উদ্যোগে সীমায়িত আছে। এবং আমরা হলফ করে বলতে পারি এই যে এমার্জিং মার্কেট, বিশেষ করে মিডল ক্লাসের যে ব্যাপারটা রয়েছে, সেই এমার্জিং মার্কেটটাকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে বিভিন্ন ব্র্যান্ডের প্লে স্কুলে শহরাঞ্চলগুলি ভরে যাবে। এবং এটা যে আমি কোনো বানিয়ে আকাশ কুসুম কথা বলছি তা নয়। নিউ ইকোনমিক পলিসি যে প্রস্তাবটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এটা বাজারে আসার পর বিভিন্ন বণিক প্রতিষ্ঠান, চেম্বার অফ কমার্স, তারা বলছে যে 2013 থেকে এই প্লে স্কুল বলুন, কিন্ডারগার্টেন বলুন, এর বিজনেসটা 30% হারে বাড়ছে। এবং নিউ এডুকেশন পলিসি যদি লাগু হয়, এই প্রি প্রাইমারি ট্রেনিংয়ের প্রশ্নটি যদি থাকে, তাহলে এটা 50% বাড়বে। অর্থাৎ রামা কৈবর্ত বা গ্রামের কৃষক বা ভূমিহীন কৃষক, পরিযায়ী শ্রমিক, তাদের বাচ্চাদের জন্য একটা ফর্মের নৈরাজ্যময়, জটিল এবং উন্নত মানের নয়, কোয়ালিটি অফ এডুকেশন যেখানে খারাপ হবে সেইটা চলবে। উল্টো দিকে এই প্লে স্কুল কেন্দ্রিক আধুনিক বিভিন্ন প্রকরণে সমৃদ্ধ একটা স্কুল চলবে। এইটা হচ্ছে দ্বিতীয় আপত্তির জায়গা। 3 নম্বর হচ্ছে, ওই একটু আগে কথা হচ্ছিল না যে আমরা বলছিলাম যে একটা শিক্ষা নীতির পেছনে একটা মতাদর্শ থাকে। এখানে দেখবেন একটা কথা বারবার এসছে, ভোকেশনাল। এমনিতে আপনারাও জানেন, আমরাও জানি যে ধরুন আমাদের যে নর্মাল স্কুল ব্যবস্থা যে এখনো পর্যন্ত আছে, সেটা হচ্ছে নর্মাল স্কুলিং। এর পাশে এখন তো বিভিন্ন বিদ্যালয়ে আছে ভোকেশনাল কোর্স, এবং সেটা 8 থেকেও করা যায়, 10 থেকেও করা যায়। এই শিক্ষানীতিতে কতগুলো কথা খুব গোল গোল করে বলা হয়েছে এবং এটা নিয়ে অনেকে উল্লাস প্রকাশ করছেন যে এই যে স্ট্রিমের ক্ষেত্রে একটা পার্থক্য, এটা ভোকেশনাল, ওটা রেগুলার, এই প্রশ্নগুলো আর থাকবে না, সবটা মিলে মিশে যাবে। এটা কথাটা শুনতে খুবই ভালো লাগছে, কিন্তু বাস্তবত ব্যাপারটা কি দাঁড়াবে? আমি বলতে চাইছি যে এটা কোন কাদের জন্য বলা হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটা যে স্ট্রিমটায় করা বলা হচ্ছে, আবার একটু আমরা এডুকেশনের প্রভিশনটা দেখে নিই।
সেটা হচ্ছে 6 থেকে 8, ষষ্ঠ থেকে অষ্টম, যেটা এই শিক্ষানীতির বয়ান অনুযায়ী মাঝারি পর্বের শিক্ষা। এই মাঝারি পর্বের শিক্ষার ক্ষেত্রে হঠাৎ করে ভোকেশনাল এবং রেগুলার কোর্সের মধ্যে এরকম মিলিয়ে দেওয়া কেন, এবং কি কি বলা হচ্ছে আমরা একটু দেখে নিই। তাতে বলা হচ্ছে কার্পেন্টারি, ইলেকট্রিক্যাল, সিট মেটাল ওয়ার্কস, গার্ডেনিং, এগুলো শিক্ষার্থীরা শিখবে চাইবে। এবং 6 থেকে 8, এটা ক্লাস 6-এ যখন একটা বাচ্চা পড়ে তখন তার বয়স কত হয়? প্রচলিত শিক্ষা ব্যবস্থা অনুযায়ী 11 বছর। 11 বছরের শিশুকে হঠাৎ করে এই ট্রেনিংগুলো দেওয়ার জন্য রাষ্ট্রের মাথা ব্যথা। এবং এটা কিন্তু যে স্কুল চাইবে, ধরুন যেখানে যে স্কুলে মাসে 10,000 টাকা কোর্স ফি দিতে হয় বা টিউশন ফি মাসে 5,000 টাকা দিতে হয়, তারাও যে এটা করতে বাধ্যতা কিন্তু নেই। আমি এখানে দুটো ঘটনার কথা বারংবার উল্লেখ করব। সেটা হচ্ছে এই সাম্প্রতিক সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বক্তব্যটা মাথায় রাখুন, যে আমরা ভারতবর্ষকে একটি গ্লোবাল হাব তৈরি করতে চাই, ম্যানুফ্যাকচারিং গ্লোবাল হাব। মডেলটা কি? সোজা কথায় চীনের মডেল। অর্থাৎ পৃথিবীর বড় বড় কোম্পানিগুলি শ্রম আইন নেই, সস্তা শ্রম, চাপকানো যায় ওয়ার্কারদের, এমন একটা পরিস্থিতি তৈরি করে সেখানে ব্যাপক মুনাফা করবে এবং রাষ্ট্র সেখানে সস্তা শ্রমের যোগান দেবে। এইটা কিন্তু তাই। অর্থাৎ 6 থেকে 8-এর বাচ্চাগুলোকে এইবার বারবার যে ভোকেশনালের গল্পটা তৈরি করা হচ্ছে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আবারও বলেছি, শিক্ষা রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি নিরপেক্ষ কোনো বিমূর্ত ধারণা নয়। এবং সেই কারণেই আপনারা 2016-র দিকে তাকান, আমরা 2016-র দিকে তাকালে দেখব শ্রম আইনের একটি গুরুত্বপূর্ণ সংশোধনী, যেখানে বলা হচ্ছে বাচ্চারা যদি পরিবারের কাজ করে, পরিবারে ধরুন তাঁত চলে, পরিবারের ধরুন একটা কামারশালা আছে, সেখানে যদি তারা কাজ করে তাহলে সেটা শিশু শ্রম আইনের আওতায় পড়বে না। তার সঙ্গে পাশাপাশি নিউ এডুকেশন পলিসিকে রাখুন। অর্থাৎ এই শিশুদেরকে আগামী দিনে সস্তা মজুর তৈরি করবে। এবং এখানেও আমার একটা পয়েন্ট অফ ডিফারেন্সকে আমি নোট করতে চাই, যে আজকের ভারতবর্ষের প্রেক্ষাপটেই তো আপনি বিবেচনা করবেন, হ্যাঁ কি না? তাহলে আজকের ভারতবর্ষ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? 53 বছরের মধ্যে ভারতবর্ষে এই মুহূর্তে বেকারি, মানে আমি কোভিডের আগে বলছি, করোনা জনিত লকআউটের আগে বলছি, সেখানে সর্বোচ্চ বেকারি। তার মানে আমাদের দেশের পরিস্থিতিটা এটা নয় যে প্রচুর মার্কেটে কাজ আছে এবং লোক কাজের নেই, উল্টোটা। আমাদের এখানে সুযোগ কম, কাজ করার যোগ্য সক্ষম হাতের সংখ্যা বেশি। সেখানে আপনি এই মজুর বাহিনী করে আসলে পুঁজির আরও মুনাফা, যেখানে আরও কম টাকায় কাজ হবে। আজকে ভারতবর্ষে আমরা দেখেছি একটা দোকানে লোককে 8 ঘন্টা খাটানো হয় 5,000 থেকে 8,000 টাকায়। আপনি এই সস্তা শ্রমের বাজারটাকে আরো বিকশিত করছেন। অর্থাৎ যে মানুষগুলি সমাজে যারা অ্যাডভান্টেজ পায়নি, যারা পিছিয়ে আছে, তপশিলি জাতি, উপজাতি, ওবিসি, সংখ্যালঘু, তাদেরকে তো আপনি প্রথাগত শিক্ষার মাঝখানে তাদেরকে সস্তা মজুর তৈরি করবার চেষ্টা করছেন।
এবং এখান থেকে দাঁড়িয়েই কিন্তু আমি পরের পয়েন্টে যেতে চাইছি, সেটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এই কথাটা যে নিউ এডুকেশন পলিসিতে কতবার আছে তার কোনো ইয়ত্তা নেই। লোকেরা আনন্দে ধেই ধেই করে নাচছে, ফিজিক্সের সঙ্গে কত্থক ড্যান্স। আসলে এটা একদম সোজা কথা যে এই যে বারবার বলা হচ্ছে না যে কোনো কঠিন নিয়ম থাকবে না, কোনো কঠিন নিয়ম থাকবে না, যে যা খুশি পড়তে পারে। প্রথম কথা হচ্ছে আপনি যদি একবার শিক্ষা বিজ্ঞানের দিকে তাকান তাহলে স্কুল স্তরে এইটা ইউজলেস। এখানে আমি আপনাকে বলি যে আমরা তো বেদের যুগে নেই। মাল্টি ডিসিপ্লিনারি এই অ্যাপ্রোচের গল্প অলরেডি প্র্যাকটিসড ভারতবর্ষে, দিল্লি ইউনিভার্সিটি, এবং সেখানে তারা এই কোর্স চালু করেছিল। দেখা গেল কি, যে দেখা গেল যে ফাউন্ডেশন কোর্সটাই তৈরি হতে, যেমন ধরুন আপনি হট করে 9-এ নিয়ে নিলেন, পদার্থবিদ্যাও থাকলো, কত্থক ড্যান্সও থাকলো, আপনি নাচের জানেন না, আপনি ফাউন্ডেশন কোর্সটাতেই এত সময় চলে গেল যে সেইটা নিয়ে গভীর অধ্যয়নের কোনো সুযোগ আর থাকছেই না। এবং বাস্তবত দিল্লি ইউনিভার্সিটির এই বহু বিজ্ঞাপিত কোর্সটি টোটাল ফ্লপ, লাস্টে দিল্লি ইউনিভার্সিটি উইথড্র করে। আপনি নানান রকম গল্প ফেঁদে আসলে স্কুল শিক্ষার মধ্যে, বিশেষ করে আমি বারবার আমার চিন্তা সরকারি স্কুল নিয়ে, কারণ আগামী দিনে এই ইকোনমিক পলিসির সঙ্গে যুক্ত এডুকেশন পলিসিতে বারংবার বলা আছে যে একদম স্বাধীন ফরেন স্কুল বা কোনো ব্র্যান্ডেড স্কুল তারা নিজের মতো করে চলবে এবং আগামী দিনে তারা স্কুলগতভাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বদলে যে মডুলার কোর্সগুলো আছে তার সার্টিফিকেশন করবে। কিন্তু সরকারি শিক্ষা যেখানে সাধারণ মানুষের সন্তানেরা পড়ে তাদের ব্যবস্থাটা জটিল হবে এবং এই মাল্টি ডিসিপ্লিনটা এটা কোনো কাজে আসবে না। এবং এখান থেকে দাঁড়িয়ে আমি আরেকটা প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই, যে এরকম কোনো সুখ স্বপ্নে আমরা ভুগি না যে প্রচলিত ব্যবস্থা বা যে শিক্ষা ব্যবস্থা আছে তার সব কিছু ঠিক, একদমই না। এবং যে জিনিসগুলো খুব গলত আছে যার মধ্যে, যেগুলোকে সংশোধন করা দরকার, তার মধ্যে মূল্যায়ন ব্যবস্থাটা জরুরি। কারণ আমিও এটা বিশ্বাস করি যে একটা পরীক্ষার মাধ্যমে সমস্ত একটা ছাত্র বা শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারিত হবে, এইটা হতে পারে না। এবং এ ব্যাপারে নিউ ইকোনমিক পলিসিতে যে সমালোচনা করা হয়েছে আমিও তার সঙ্গে একমত। কিন্তু তার বদলে আপনি যেটা করতে চাইছেন বা নিউ এডুকেশন পলিসিতে যেটা করতে চাইছেন সেটা কি সঠিক, নাকি সেটা আরো জটিল, আরো ডিভাস্টেটিং হবে স্টুডেন্টদের জন্য? প্রথম কথা আমি আপনাদের একটা কথা বলি, যে যেমন খুব আলোচনা হচ্ছে 9 to 12, একটাতে প্রতি বছর 2টো সেমিস্টার, 4 বছর 9, 10, 11, 12 8টা সেমিস্টার, এবং আলাদা করে বোর্ড পরীক্ষাকে গুরুত্বহীন করে দেওয়া, আউটকাম, লার্নিং আউটকামটাকে আরো নিখুঁত করার জন্য কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে। এখন এখানে একটা কথা বলা হয়েছে যে আমরা একটা নীতি তৈরি করব, খুব সুন্দর শব্দের জাগলারি রয়েছে, পারাক। এমনি পারাক কথাটার মানে হচ্ছে যাচাই করা। এদের এই পারাকের ফুল ফর্ম যেটা দাঁড়াচ্ছে আমরা নিউ এডুকেশন পলিসিতে যেটা পেয়েছি, সেটা হচ্ছে পারফরমেন্স
assessment review and analyzed proceedings for holistic development. এবং এই যে বারবার বলছি না যে পরীক্ষার গুরুত্ব এরকম কিন্তু নেই, আপনি নিউ এডুকেশন পলিসিটা দেখুন, এখানে ক্লাস 3-তে, ক্লাস 5-এ, ক্লাস 8-এ, ক্লাস 10-এ, ক্লাস 12-এ মডুলার ভিত্তিক বিভিন্ন পরীক্ষার কথা বলা হয়েছে। আমি মনে করি যে এখানে গল্পটা অন্য আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা দেখুন, এখানে একটা লজিক সিস্টেমটার ক্ষেত্রে বিষয়টা কি আছে যে শিক্ষা যুগ্ম তালিকায় আছে, এবং এটাই তো স্বাভাবিক। ভারতবাসীর মানে ভারতবর্ষের মতো বহু ভাষাভাষী বিভিন্ন কালচারাল প্রশ্ন যেখানে রয়েছে, সেখানে এই স্টেট বোর্ড বা রাজ্য বোর্ডগুলো কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন ধরুন ক্লাস 5 to 8 বলুন বা 10 বলুন, বেঙ্গলে যে ছেলেটা ইতিহাস পড়ছে, ভূগোল পড়ছে, তামিলনাড়ুতে যে ছেলেটা ভূগোল ইতিহাস পড়ছে বা লিটারেচার পড়ছে, এই দুটো কিন্তু কন্টেন্টগুলো আলাদা হতে হবে। বিজয়নগর সাম্রাজ্যকে যে গুরুত্ব দিয়ে দক্ষিণ ভারতে পড়ানো হয়, নিশ্চয়ই বঙ্গদেশে সেটা হবে না। আবার বঙ্গদেশে পাল ও সেনের যেরকম রেফারেন্স থাকে, নিশ্চয়ই তামিলনাড়ুতে সেটা হবে না। এটাই স্বাভাবিক, কারণ এগুলো সবই কিন্তু ফাউন্ডেশন কোর্স। এবং এই রাজ্য বোর্ডগুলির বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আমাদের ভূগোল, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি এগুলোকে মাথায় রেখে এবং মূল যে কারিকুলাম তার সঙ্গে সঙ্গতি রেখে কোশ্চেন করে, সিলেবাস তৈরি করে, পরীক্ষা নেয়। এবং এইটা কিন্তু আজকে যারা এদেশটা চালাচ্ছে তারা ফেডারেলিজমে বিশ্বাস করে না। যুক্তরাষ্ট্রীয় মডেলে তাদের কোনো বিশ্বাস নেই। তারা সব সময় বলে এক দেশ, এক আইন, এক ভাষা, এক ধর্ম, এবং যেটা বলে না আগামী দিনে বলবে একটি রাজনৈতিক দল বা একটাই প্রোগ্রাম। তাহলে সেই জায়গাটাতে কিন্তু এই মূল্যায়ন পদ্ধতি বোর্ডগুলোকে গুরুত্বহীন করে দেওয়া, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বদলে এরকম একটা মডুলার ভিত্তিক চালু করা, এর ফল কিন্তু শিক্ষার্থীদের জন্য ভালো হবে না। এটা গেল একটা দিক। এটার মধ্যে আবার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে আমার ব্যক্তিগত বিচারে, সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ড্রপ আউট। ড্রপ আউট ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার ফান্ডামেন্টাল সমস্যা। রাইট টু এডুকেশন নিয়ে যারা কাজ করছেন, এরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে অল ইন্ডিয়া ফোরাম ফর রাইট টু এডুকেশন। তারা বলছে যে ধরুন প্রথম শ্রেণীতে যত স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, আমি একটু হিসাবটা আপনাদেরকে উল্লেখ করি, এদের মধ্যে এরা যদি আদিবাসী হয়, তাহলে 100 জন আদিবাসী স্টুডেন্ট যদি ক্লাস 1-এ ভর্তি হয়, 12-এ পৌঁছায় 6 জন, 94 জন মাঝ রাস্তায় আউট। এটা যদি তপশিলি জাতি অর্থাৎ শিডিউল কাস্ট হয়, 100 জন ভর্তি হলে 12-এ পৌঁছয় 8 জন। এটা যদি ওবিসি হয় অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তাহলে 100 জন ভর্তি হলে 12-এ পৌঁছয় 10 জন। এবং এটা যদি মাইনরিটি হয়, একদম নির্দিষ্ট করে সংখ্যালঘু সম্প্রদায়ের হয়, তাহলে সেটা হয় 100 জনের মধ্যে 9 জন। এখন এইটাকে অ্যাড্রেস করার পরিবর্তে এই গোটা সিস্টেমটা, এবং আবার একটু কথা প্রসঙ্গে উচ্চশিক্ষার কথা এলো, যে নানান রকম মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট,
সব জায়গায় আপনার হাতে একটা কাগজ ধরিয়ে দেবে। 6 পড়েছো তার কাগজ, 7 পড়েছো তার কাগজ, 8 পড়েছো তার কাগজ। এবং আলটিমেটলি যেটা ফ্লেক্সিবল এডুকেশন সিস্টেমের নামে, সিলেবাসের নমনীয়তার নামে আসলে ড্রপ আউটের যে অভিশাপ ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে, তাকে ন্যায্যতা দেওয়া হচ্ছে। আপনারা দেখবেন এই পরিষ্কার গল্পটা কি। আমি এই প্রসঙ্গে পরশুদিনে আমার পরিচিত অনেক মানুষজন আছেন যারা একটু ভালো শিক্ষার জন্য আর্থিক কষ্টে থেকেও প্রাইভেট স্কুলে ভর্তি করেছিলেন, এবং এই সময় যখন স্কুলগুলি বন্ধ তারা যখন সামান্য একটু সুবিধা চেয়েছিলেন স্কুলের কাছে যে ফিজটাকে র্যাশনালাইজ করুন, যে জিনিসগুলোতে লাগছে না, যেগুলো বন্ধ, ল্যাবরেটরি বলুন, কম্পিউটার রুম, এগুলোকে একটু মানে একটু নমনীয়তার সঙ্গে দেখুন। আজ সুপ্রিম কোর্টের রায় দেখুন, না দিতে হবে, 15ই আগস্টের মধ্যে ফি দিতে হবে। মানে শিক্ষা পণ্য, এখানে এই সেই পণ্য যারা কিনতে পারবে না, বিশেষ করে সরকারি শিক্ষা, এই শিক্ষার যে ড্রপ আউট, আমি বলছি না যে ড্রপ আউট এই প্রথম এই মোদিজির আমলে হয়েছে, আমাদের প্রথম থেকে আছে, কিন্তু আপনি সেটাকে অ্যাড্রেস করবেন তো। প্রত্যেকটা গভর্নমেন্টের কাছে রাইট টু এডুকেশন বলুন, শিক্ষার আঙিনায় থাকার জন্য অধিকার আন্দোলনের কর্মীদের ঐতিহাসিক জয় যেটাকে আমরা বলি, মিড ডে মিল বলুন, এগুলো কেন আমরা বলি, কেন আমরা করছি, কেন আমরা সবাই চাইছি? যাতে করে শিশু শিক্ষার আঙিনায় আসে, সে যাতে ড্রপ আউট না হয়। আর এখানে ড্রপ আউটকে মাল্টিপল এক্সিট রুটের মধ্য দিয়ে ন্যায্যতা দেওয়া হচ্ছে। এবং এই যে দেখুন, একটা সোজা কথা আমাদের পরিষ্কার বলতে হবে, বুক ঠুকে বলতে হবে যে আমরা কি ধরনের শিক্ষা ব্যবস্থা চাই। ইজ ইট ইনক্লুসিভ অর এক্সক্লুসিভ? আমাদের আশঙ্কাকে সত্যি প্রমাণ করে কোনো রকমের সন্দেহের অবকাশ না রেখে নিউ এডুকেশন পলিসি বলেছে অনলাইন এডুকেশন আমাদের ফিউচার। এবং এটা আজকের নয়, এই প্রথম যখন গল্পটা শুরু হলো লকডাউনের শুরুর দিকে, তখন ইউজিসি চেয়ারম্যান একটা ওয়েবিনারে বলেছিলেন যে এটা আমরা এখানে শুরু করছি, বা অন দ্য লং টার্ম এনরোলমেন্ট রেশিও বাড়ানোর জন্য এটা একটা পথ। আমরা অনলাইন এডুকেশনকে মেনে নিতে পারি? আমাদের অভিজ্ঞতা কি বলে? একজন মাস্টারমশাই হিসেবে আমি কি দেখলাম? আমরা দেখলাম প্রাইভেট স্কুলগুলোতে অনলাইন এডুকেশনে উপস্থিতির হার 90% বেশি। রীতিমতো রুটিন করে ছেলেপিলে ইউনিফর্ম পরে কম্পিউটারের সামনে বসে। আমরা সরকারি স্কুলগুলোতে কি দেখলাম? কিছু স্কুলে, সব স্কুলে হয়তো হয়নি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শিক্ষার্থীদেরকে পৌঁছানোর চেষ্টা, 10% নেই। আজকে এইটা কি শিক্ষা প্রণেতারা দেখতে পাচ্ছেন না যে শুধুমাত্র কম্পিউটার, অ্যান্ড্রয়েড ফোন, ডেটা কিনবার সামর্থ্য না থাকার কারণে কতজন আত্মহত্যা করলো? আপনি ভার্চুয়াল এডুকেশনের নামে একটা বড় অংশ তাদেরকে শিক্ষার আঙিনা থেকে বাইরে করে দেওয়ার ব্যবস্থা করছেন। যারা অনলাইন এডুকেশনের কথা বলছে, মুক্ত কণ্ঠে বলছে, স্কুল বন্ধ রাখতে বলছে, তাদের এটা জানা দরকার যে এই অনলাইন এডুকেশন যদি শিক্ষার, বিদ্যালয় শিক্ষা বলুন বা হায়ার এডুকেশন, তাদেরকে আউট করবে, শিক্ষার আঙিনা থেকে বিতাড়িত করবে। হ্যাঁ, পরিসংখ্যান দিয়ে প্রমাণ করতে পারি। 2017-18 জাতীয় নমুনা সমীক্ষার আপনি দেখুন না, যে ভারতীয় ছাত্রদের মধ্যে 8% কাছে
বাড়িতে কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন আছে। তাহলে যাদের কাছে এই সাধনগুলো আছে, তারা পারবে শিক্ষার আঙিনায় থাকতে, পঠন পাঠনে। আগামী দিনে এরকম হওয়া আশ্চর্যের নয়, যখন একটা প্রাইভেট স্কুলে ভর্তির সময় আপনাকে লিখে দিতে হবে যে হ্যাঁ, আমার ছেলের কাছে উন্নত মানের কম্পিউটার বাড়িতে এবং অ্যান্ড্রয়েড ফোন আছে। আর আমার কৈবর্তের ছেলের কি হবে? বসাই টুডুর ছেলে মেয়েদের কি হবে? এই শিক্ষা ব্যবস্থা তাদের সমস্যাকে অ্যাড্রেস করতে পারছে না। এবং এই একই কথা ভাষানীতির ক্ষেত্রেও প্রযোজ্য। এইবারের শিক্ষানীতির ক্ষেত্রে একটা কথা স্বীকার করতেই হবে যে এটা আসলে একটা সুগার কোটেড পয়জন। এখানে অনেক কথা বলা হচ্ছে। আপনি নিউ এডুকেশন পলিসির ভাষানীতি দেখুন, পরিষ্কার মুক্ত কণ্ঠে বলা হচ্ছে যে ইংরেজি যারা জানে তারাই এলিট, তারাই রাজ করছে, তারাই ক্ষমতার বৃত্তে, তারাই চাকরি বাকরি খেয়ে নিচ্ছে। তাহলে আমরা আমাদের রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজগুলো আছে তাকে যথাযোগ্য মর্যাদা দেব, এবং ক্লাস 5 পর্যন্ত এবং পরে সম্ভব হলে 8 পর্যন্ত। কিন্তু তারপরে কি আসছে? ত্রিভাষা সূত্র। এবং খুব চালাকি করে দেখলে বলা যায় যে ইংরেজি কিন্তু থাকছে। যেমন ধরুন কেউ এই প্রশ্নটা তুলে দিয়েছেন যে ধরুন, আমি একদম খুব সোজা দাপটা কথা বলছি, ধরুন আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গের কথা বলুন, সিবিএসই বোর্ডে একটা দামি স্কুলে পড়ে, যে নামই হোক, দিল্লি পাবলিক স্কুল হোক, যেই হোক, সেখানে সে ইতিহাস পড়ে ইংরেজিতে, ভূগোল পড়ে ইংরেজিতে, বিজ্ঞান পড়ে ইংরেজিতে। তাহলে সেখানে কি হবে? সেখানে কিছু পড়তে পারবে না। গল্পটা সেটা নয়, সেটাকে টাচ করার ক্ষমতা কারণ নেই। বরং যেটা হবে, ইংরেজির আধিপত্য ভাঙার নাম করে ঘুরিয়ে প্রত্যেকটি জায়গায় হিন্দি ভাষাকে নিশ্চিত করা হবে। এবং আজ একটি ফোন এসেছিল, এবং যেটা হবে সেটা হচ্ছে যে ইংরেজির আধিপত্যকে ভাঙার নামে বহুদিনের যেটা প্ল্যান, হিন্দি হিন্দু হিন্দুস্থান, তাকে চালনা করা। এবং আরও মজা দেখবেন, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। আপনি যদি বাংলাভাষী হন তাহলে জেনে রাখুন, এই শিক্ষানীতিতে আপনার বিপদের কারণ যথেষ্ট। কারণ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের যে লিস্ট দেওয়া আছে, আজকে সংস্কৃত, আচ্ছা আমরা নিজেরা জানি না যে উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা ছাড়া সংস্কৃতের কোনো বাস্তব প্রয়োগ নেই। আজকে পালি প্রাকৃত এর অক্ষরগুলো কি স্টুডেন্টগুলো লিখতে পারবে? চাপিয়ে দেওয়া না। অথচ পৃথিবীর এত লোক বাংলায় কথা বলে, এবং আমার তো মনে হয় বাংলার ক্ষেত্রে এদের একটা গ্রাজ কাজ করছে, যে করেই হোক বাংলাকে দুর্বল করা। এবং সেই কারণে বাংলাকে ধ্রুপদী ভাষার লিস্টে নেই। আমি মনে করি যে হিন্দি আধিপত্যবাদের এটা লক্ষণ। এখন থেকে আমাদের প্রতিবাদ করতে হবে, যে প্রতিবাদটা অলরেডি তামিলনাড়ু এবং দক্ষিণের কয়েকটি রাজ্য করেছে। এখন একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে সব কিছুর ক্ষেত্রে টাকা পয়সারও একটা বিচার হওয়া উচিত। কারণ সরকারি শিক্ষার ক্ষেত্রে সরকারের দায় সবচেয়ে বেশি, এবং এটা কোনো কারো দয়া দাক্ষিণ্যের উপর আমরা ভারতবাসীরা নির্ভর করি না, কারণ আমরা সবাই শিক্ষা কর দিই, এডুকেশন সেফ। আমরা একটু দেখে নিই সেই 6% গল্প। মানে আমার এই 6টা 5ও হয় না, 7ও হয় না, বারবার এই 6-এর গল্পটা আসে। এই ব্যাপারে প্রচুর গবেষণা ধর্মী কাজ হয়েছে।
বেঙ্গালুরুর সেন্টার ফর বাজেট অ্যান্ড পলিসি স্টাডিজের পক্ষ থেকে জ্যোৎস্না ঝা এবং মধুসূদন রাও এরা একটা অ্যানালিসিস করেছে। আমি শুধু আপনাদের তথ্যটা আপনাদের কাছে উপস্থিত করছি। তারা বলছে যে কেন্দ্রীয় বাজেট 2014-15 শিক্ষাক্ষেত্রে বরাদ্দের পরিমাণ ছিল জিডিপি 0.53%, 2017-18 0.48, 2019-20 0.45 এবং 2020-21 0.44। আর এর সঙ্গে রাজ্যেরটা যুক্ত হয় এবং ব্যাপারটা 4-এর কাছাকাছি ঘোরাফেরা করে। এবং যদি আপনি কোভিডের বাজার দেখেন তাহলে সেটা আরও কমবে। এই অবস্থায় 6-এর গল্পটা। এইখানে একটা গভর্নমেন্ট করবে না সেটা তো অন্য গল্প। আমার একটা অন্য আশঙ্কা আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে বারবার বলা হচ্ছে না যে যারা মানে এটা হায়ার এডুকেশন এবং এ মিলিয়ে বলছে কর ছাড় এবং এডুকেশন নিয়ে কাজ করছে কিন্তু প্রফিট আর্নিং, তারাও সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স পাবে। এসবের মাধ্যমে যেটা হবে, এরাই 6-এর গল্পটা দাঁড় করাবে প্রাইভেট ক্যাপিটাল যেটা ঢুকছে এবং এরা আশা করছে সব জায়গায়, এরা এই আশায় বাঁচে চাষার মতো অবস্থা। আমাদের দেশে আমরা সব কিছু বিক্রি বাটা করে দিচ্ছি, যে সবসময় একটাই যে এফডিআই আসবে। ফ্যামিলি সিলভার বিক্রি করে সংসার চালানোর এই গল্পটা শিক্ষার ক্ষেত্রেও একই রকম। শিক্ষার ক্ষেত্রেও একই রকম, যে ব্যাপক পরিমাণে প্রাইভেট ক্যাপিটাল ঢুকবে, শিক্ষা আরও বাজারু হবে। শিক্ষা 90-এর দশক থেকে যে আমাদের দেশে সংস্কার কর্মসূচি, যার আনুষ্ঠানিক নাম এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, উদারীকরণ, বেসরকারীকরণ ও ভুবায়ন, তার ফলে শিক্ষাকে পণ্যে রূপান্তরিত করার যে প্রক্রিয়া চালু হয়েছিল, নিউ এডুকেশন পলিসি তাকে আরও দৃঢ় করবে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এটা মনে করি, দেখুন একটা কথা হচ্ছে যে খুব কঠিন সময়ের মধ্যে আমরা আছি। আপনি হাওড়া স্টেশনে যাবেন, 2 রকমের ট্রেন থাকবে, বড় লোকদের ট্রেন, গরিব লোকদের ট্রেন। বড় লোকদের ট্রেনের 15 মিনিট আগে এবং পরে কোনো গরিবদের ট্রেন ছাড়বে না, নাহলে প্রাইভেট পার্টি চলে যাবে। শিক্ষার ক্ষেত্রে সোজা গল্পটা হচ্ছে, আমরা পরে যদি কোনোদিনও সুযোগ পাই হায়ার এডুকেশন নিয়েও আলোচনা করব, কিন্তু যেটা বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যাদের পয়সা আছে তারা উন্নত শিক্ষা পাবে এবং একটা নামকা ওয়াস্তে নানান রকম কায়দা কানুনের মাধ্যমে সাধারণ আম আদমির যে শিক্ষা ব্যবস্থা সেটা দুর্বল হবে। এবং আমাদের দেশে, আপনারা কিছুদিন আগে অক্সফ্যামের রিপোর্টটা সবাই জানেন যে এদেশের 85% সম্পদ দেশের 12% লোকের হাতে কেন্দ্রীভূত হয়েছে। শিক্ষাও কেন্দ্রীভূত হচ্ছে। এবং আমি আরেকটা কথা এই প্রসঙ্গে বলি, যে অনেকে বলবার চেষ্টা করছেন শিক্ষকদের জন্য অনেক কিছু আছে, কিচ্ছু নেই। আগামী দিনে মডুলার ভিত্তিক টিচার দরকার হবে। এই মডিউল, এই 3 মাসে এই মডিউল পড়ানো হবে, তার জন্য এই শিক্ষা, সারা বছরে শিক্ষক লাগবে না। শিক্ষকতা পেশার ক্ষেত্রেও চূড়ান্ত ঠিকা প্রথা আসছে। ঠিকা শব্দটা আপনাদের হয়তো, আমাদের পরিশোলিত মনকে হয়তো একটু আহত করতে পারে। আমি সোজা কথা বলছি, ঠিকা টিচার আসছে। চুক্তিভিত্তিক 3-4 মাস কাজের টিচার আসবে এবং বিভিন্ন মডিউল তৈরি হবে এবং সেই উচ্চশিক্ষার ক্ষেত্রে এটা পরে আমরা আরও বিস্তারিত কোনোদিনও সুযোগ পেলে আলোচনা করব। কিন্তু যদি আমরা ওভারঅল বিষয়টা দেখি, আমরা যদি সেটাকে কোথাও একটা মতামতকে নির্দিষ্ট করতে চাই,
তাহলে খুব পরিষ্কারভাবে এই শিক্ষা মোটেই যুগান্তকারী নয়। এই শিক্ষা সংবিধানের যে আদর্শ ইনক্লুসিভ ইন নেচার নয়, এটা এক্সক্লুসিভ। এই শিক্ষা ব্যাপক বেসরকারীকরণের রাস্তাকে প্রশস্ত করবে। এই শিক্ষা ড্রপ আউটের সংখ্যা বাড়াবে। এই শিক্ষা সাম্রাজ্যবাদের নির্দেশে যে ভারতে অর্থনৈতিক নীতি লাগু হয়েছে তার অনুযায়ী সস্তা শ্রম সরবরাহ করবে। এবং সর্বোপরি এই শিক্ষা উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত যেটুকু যা ছিল সেটাকে একটা গভীর সংকটের মধ্যে ফেলে দেবে। তাই নয়া শিক্ষানীতির যুগান্তকারী পরিবর্তন আমাকে মোটেই রোমাঞ্চিত করে না, বরং চিন্তিত করে একজন শিক্ষক হিসাবে, একজন সন্তানের পিতা হিসাবে। যেই শিক্ষা আম আদমির শিক্ষার কথা বলে না, তাই এই শিক্ষা নীতিকে বদল করা বা প্রত্যাখ্যান করার দাবি করাই গণতান্ত্রিক মানুষের প্রধান কর্তব্য বলে আমি মনে করি। এই বলে আবারও আমার আন্তরিক অভিবাদন আমার মনভাসী এই প্ল্যাটফর্মকে, যে তারা অন্তত কিছুটা সুযোগ দিয়েছেন শিক্ষা নিয়ে আমাদের কথাগুলিকে রাখার। এবং এখন এই কোভিড পরবর্তী সময়ে যখন রাস্তায় নেমে কিছু করার সুযোগটা তুলনায় কম, সেই সময় আমাদের এই ধরনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে এই শিক্ষানীতির স্বরূপটিকে মানুষের কাছে উন্মোচিত করা এবং তার আগে নিজেদের একটা মতামত গঠনের জন্য ক্রমাগত আলোচনা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া। আমি আশা করব এই প্ল্যাটফর্মে শিক্ষানীতি নিয়ে এটাই একমাত্র আলোচনা হবে না। আবারও সবাইকে অভিনন্দন, ধন্যবাদ।